শুধু একটা নাম, বারবোসা। বারবোসা। এর জন্যই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ আপনাকে মারতে চায়। তাহলে মারলে না কেন? এত সহজে কি করে মারতাম স্যার? আমিও একজন সিআইডি অফিসার। কি লুকোতে চাইছো আয়ুষ্মান? ভয় পাচ্ছ কেন? পরিষ্কার করে বলো। স্যার, স্যার আমাদের মাঝে একজন বিশ্বাসঘাতক আছে। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। ক্রাইম সিনের আশেপাশে যেন কেউ না থাকে। যত লোক আছে সবাইকে বার করবো। পঙ্কজ, আর কতক্ষণ? স্যার 3 মিনিট। অবনী, ব্যাকআপ পৌঁছে গেছে? স্যার ওদের লোকেশনও 30 সেকেন্ড দেখাচ্ছে। ওকে, সবাই সাবধানে থাকবে। স্যার একটা কল এসেছিল আননোন নাম্বার থেকে। হুমকি দিচ্ছিল, বলছিল যে ও ভেতরে কিছু স্টুডেন্ট এবং টিচারকে আটকে রেখেছে। 1 কোটি টাকা চাইছিল স্যার ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তাই আপনাদের কল করেছিলাম। শুধু টাকাই চেয়েছে না আরো কিছু বলেছে? না স্যার, এটাই বলেছিল। বলেছিল টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলবে। ঘাবড়াবেন না, কারোর কিচ্ছু হবে না। সমস্ত স্টুডেন্টস, টিচার সবাইকে বাইরে নিয়ে আসবো। এই, আপনাকে কটার সময় ফোন করেছিল? স্যার প্রায় আধ ঘন্টা আগে স্যার। মোবাইলটা দিন। এই নিন। পঙ্কজ, হ্যাঁ স্যার। এই ফোন নাম্বারটা ট্র্যাক করো, পুরো ডিটেলস চাই এর আমার। ওকে। এই, কি করছো? নিচে নিচে। আসুন তাড়াতাড়ি, ওইদিকে। মাইক মাইক। স্যার মন দিয়ে শুনে রাখো, আমরা সিআইডি থেকে এসেছি। তোমাদের যা চাহিদা আছে আমরা শোনার জন্য তৈরি। আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। ভরসা রাখো, আমরা তোমাদের সঙ্গে আছি। শুনতে পাচ্ছ? একটা কথা কান খুলে শুনে রাখো, যদি ভেতরে কারোর কিছু হয় তাহলে আমরা ছাড়বো না। এবার তোমাদের সিদ্ধান্ত, নিজেদের বাঁচাতে চাও না নিজেদের সর্বনাশ? ভেতরে চলো। অবনী, ইয়েস স্যার। চলো ওদিকে। ওদিকে
আমি জানি যে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু যে ইনফরমেশন আমার কাছে আছে সেটা 100% অ্যাকিউরেট আর একদম ঠিক। যে অ্যাটাকটা আপনার উপর হয়েছিল সেটা প্ল্যান ছিল। বেশি কথা ঘুরিও না, যা বলছো পরিষ্কার করে বলো। স্যার, আমাদের পুলিশ ফোর্সে, আমাদের সিআইডি টিমে, আপনার টিমে একজন প্রতারক আছে যে আপনাকে মারতে চায়। আয়ুষ্মান, তুমি যদি আমার স্টুডেন্ট না হতে তাহলে এমন একটা চড় মারতাম যে তুমি সিআইডির নাম পর্যন্ত নিতে পারতে না। সিআইডিতে কোনো প্রতারক থাকতে পারে না। এটা হলে তো খুব ভালোই হতো স্যার, কিন্তু এটা সত্যি নয়। যদি এখনো আপনার মনে হয় যে আপনি ঠিক আর আমার ইনফরমেশন ভুল, তাহলে আপনার হাতের চর তো কি, আমি আপনার হাতে মরতেও রাজি আছি স্যার। শুট মি। এত বিশ্বাস আমার ওপরে তোমার? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার, লাশ ওপরে, দুজন, ওরা স্বামী স্ত্রী। স্বামীর নাম সৌরেন আর স্ত্রীর নাম রবিনা। দুজনের বয়স মোটামুটি 35-36 হবে। আসুন। বডির গায়ে কেউ টাচ করেনি তো? না স্যার। স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক স্যার। মার্ডার ওয়েপন পেয়েছো? না স্যার। আচ্ছা, এক্সকিউজ মি, 1 মিনিট। একটু পিছিয়ে দাঁড়ান, পিছিয়ে যান। পিছু পিছু একটু পিছিয়ে যাও। আচ্ছা, এই বাচ্চার যে ছবিটা দেখতে পাচ্ছি, কে? স্যার, এ হলো ওনার মেয়ে রিয়া। রিয়া? কোথায় ও? স্যার, জানি না। বাচ্চাটাকে পেয়েছো? না স্যার, বাচ্চাকে তো পাইনি। বাচ্চাটা কোথায়, ঘরের মধ্যে চেক করো। স্যার। আপনি এদিকটা দেখুন। ইয়েস ম্যাম। স্যার, হ্যাঁ? বাচ্চাটা এখানে নেই। কোথাও তো নেই স্যার। আচ্ছা, এমনটা নয় তো যে খুনি এনাদের দুজনের পরে বাচ্চাটাকেও টার্গেট করেছে? আচ্ছা, আপনারা যখন বডি দেখেছিলেন ওই বাচ্চাটা কি এখানে ছিল? না স্যার, ওকে তো কাল রাত থেকেই কেউ দেখতে পায়নি। স্কুলেও তো যেতে পারে। না স্যার, ওর মা তো বললো ওর নাকি শরীর ভালো ছিল না। তাহলে কোথায় কোথায় যেতে পারে? হতে পারে ওর কোনো বন্ধু বা কাকা অমৃশের বাড়িতে গেছে। অমৃশ? ও কি ওনার নিজের ভাই? হ্যাঁ স্যার। স্যার, স্যার যেমনটা উনি বললেন যে বাচ্চাটার শরীর খারাপ ছিল, এই অবস্থায় তো ওর মায়ের কাছেই থাকা উচিত। একটু অড লাগছে না? কারেক্ট। দাদা, বৌদি, এক মিনিট। আপনি কি অমৃশ নাকি? অমৃশ, আমরা সিআইডি থেকে।
আচ্ছা আপনি শান্ত হন। স্যার ও আমার দাদা আর বৌদি স্যার। কে করলো এরকম? সেটা আমরা দেখছি, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, ঠিক আছে? আপনি আপনি এটা বলুন যে আপনার ভাইজি রিয়া কোথায়? আপনার কাছে? রিয়া স্যার আমার কাছে কেন থাকবে? রিয়া রিয়া কি বাড়িতে নেই নাকি? না রিয়া! মানে এক মিনিট রিয়া, স্যার! এক মিনিট স্যার, আরে- অমরিশ, আপনি এখানে আপনি আসুন। বসুন, এক মিনিট এখানে বসুন। আপনি বসুন। ওনাকে জল দাও। আপনি আপনি এটা বলুন যে আপনি রিয়াকে শেষবার কখন দেখেছেন? হ্যাঁ, ওর সঙ্গে কখন কথা হয়েছিল? স্যার, না লাগবে না। কালকেই তো কথা হয়েছিল। হ্যাঁ, ভিডিও কল করেছিল, বলছিল যে শরীরটা খারাপ। নবীন আমায় বললো যে ওকে নাকি স্কুলেও পাঠানো হয়নি। ও মাই গড! স্যার রিয়া ঠিক আছে তো? সেটা আমরা স্যার প্লিজ প্লিজ খুঁজুন সেটা না আমরা স্যার ওকে। দেখছি অমরিশ, দেখছি। আপনি আপনি নিজেকে শান্ত সামলান করুন। নিজেকে। এই নিন জল খান। এই রিয়া বাড়িতেও নেই, প্রতিবেশীরাও দেখেনি, অমরিশের কাছেও নেই। এমনটা নয় তো যে ওর কিছু হয়েছে বা ওকেও কিডন্যাপ করা হয়েছে? স্যার 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 30 সেকেন্ড বাকি রয়েছে। এক বম মিনিট। স্কোয়াডের জন্য অপেক্ষা করার সময় নেই স্যার আমাদের কাছে। হ্যাঁ স্যার প্লিজ, ইটস টু ডেঞ্জারাস স্যার প্লিজ। স্যার 15 সেকেন্ড বাকি রয়েছে স্যার। স্যার মিনিট, প্লিজ এক মিনিট। স্যার চলুন স্যার আরে, চলুন দাঁড়াও, দাঁড়াও, চলুন স্যার। স্যার স্যার 3 সেকেন্ড স্যার প্লিজ চলুন। তাড়াতাড়ি স্যার চলো চলুন চলুন আউট, চলুন তাড়াতাড়ি আউট। চলুন। তাড়াতাড়ি। স্যার ফেক বম ছিল নাকি? হ্যাঁ, উনি মনে হচ্ছে এই বারবোজার টিম ফেক বম রেখে গেছে। তাড়াতাড়ি বাইরে চলুন স্যার। এসব বিষাক্ত গ্যাস, সবাই সবাই বেরিয়ে যাও এখান থেকে। এ তো দুধ, এখানে তো অনেক দুধ পড়েছে। ওনাদের একবার ডাকো তো। ম্যাম এদিকে একটু আসুন তো। হ্যাঁ আসছি। ম্যাম, এখানে কি সকালে দুধওয়ালা আসে দুধ দিতে? হ্যাঁ স্যার প্রত্যেক দিনই তো আসে, কিন্তু আজ ভোলা সাইকেল থেকে পড়ে গেছে বলে আর আসেনি। কটার সময় আসে? স্যার ওই 7টা নাগাদ। 7টার সময়। এটা তো ওই রিয়ার ব্রেসলেট, আমি ছবিতে দেখেছিলাম। এখানে দুধ পড়েছে আর ব্রেসলেটটাও এখানে পড়ে রয়েছে, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে স্যার এখানে শুধু মার্ডারই হয়নি, কিডন্যাপিং এর কেসও আছে। আর এই সব সকাল 7টা নাগাদ হয়েছে, যখন দুধওয়ালা এখানে এসেছিল। তুমি ঠিক বলেছ পুরবী, সবকিছু প্ল্যান করে করা হয়েছে। এই সিসিটিভি ফুটেজ, দুধওয়ালা আর এখানে আশেপাশে যত প্রতিবেশী রয়েছে ওনাদেরকেও জিজ্ঞেস করি, যদি কিছু জানা যায়। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। যদি কিডন্যাপার সুরেন আর নবীনাকে মেরে ফেলার পরে রিয়াকে কিডন্যাপ করে থাকে, তাহলে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। এটা একটা ফেক বম ছিল, দেখে মনে হচ্ছে যে কেউ ওয়ার্নিং দিয়েছে সিআইডি টিমকে। আপনাদের স্কুলে
এর আগে এরকম কোনো হুমকি কেউ দিয়েছে? না স্যার, শুধু ওই ফোনটাই এসেছিল। আমি ভেবেছিলাম যে স্টুডেন্ট এবং টিচাররা ভেতরে আটকে আছে, তাই আপনাদেরকে কল করেছিলাম। স্যার, আপনার এরকম কেন মনে হচ্ছে যে এটা কেউ ওয়ার্নিং দিয়েছে? প্রিন্সিপাল স্যার, আপনি বলেছিলেন যে আপনার ফোন এসেছিল এই হস্টেজ সিচুয়েশনের, কিন্তু এখানে এরকম কিছুই ছিল না। শুধুমাত্র একটা ফেক বোম পাওয়া গেছে, তাও গ্যাস বোম। নিশ্চয়ই কেউ ওয়ার্নিং দিয়েছে আমাদের, সিআইডিকে চ্যালেঞ্জ করেছে। স্যার, একটা ফোন করতে পারি পেরেন্টসদের এটা ভেরিফাই করতে যে বাচ্চারা সেফলি বাড়ি পৌঁছেছে? ঠিক আছে। ওকে ওকে, সব ঠিক হয়ে যাবে। স্যার, মনে হয় এটা কোনো প্র্যাঙ্ক কল ছিল। ভূমি, এটা প্র্যাঙ্ক কল ছিল না। কেউ নিশ্চয়ই বুঝে শুনেই এটা করেছে। পঙ্কজ, হ্যাঁ স্যার। একটু চেক করো ওই বোমের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায় কিনা। আর অবনি, ইয়েস স্যার। গ্যাসের স্যাম্পল নিয়ে নাও আর ওটা ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ? স্যার, সুইসাইড? কিন্তু উনি কেন সুইসাইড করবেন? একটু আগেই তো ঠিক ছিলেন। স্যার, নিশ্চয়ই একে কেউ মেরেছে আর মেরে পালিয়ে গেছে। কিন্তু পঙ্কজ, আমরা তো স্কুলটাকে সিল করে দিয়েছিলাম, তাহলে কেউ বাইরে থেকে ভেতরে আসবে কি করে? এই প্রিন্সিপাল এমন কি করেছিল যে ওকে নিজের জীবন দিতে হলো? আই এম সরি, ফরগিভ মি। ও কাকে ক্ষমা করতে বলছে? স্কুলের বাচ্চাদের থেকে বা ওদের প্যারেন্টসদের থেকে, নাকি নিজের কাছ থেকে? না, এই নোটে তো গিল্টি ফিল করার মতো কিছু পেলাম না। এটা কোনো বড় রহস্যের দিকে ইঙ্গিত করছে। অমরিশবাবু, আপনার দাদা সুরেনের সঙ্গে কারোর কোনো কি শত্রুতা ছিল? কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল বা আপনাকে বলেছিল উনি কোনো সমস্যায় আছেন? না স্যার, এরকম তো কিছুই হয়নি। তাহলে কেউ আপনার দাদার বৌদিকে এইভাবে কেন খুন করলো? আপনার ভাইজিকে কিডন্যাপ করা হয়েছে, আর কিডন্যাপ যদি টাকার জন্য হতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই ফোন আসতো। কোনো কল আসেনি তো আপনার কাছে? না স্যার। আচ্ছা, যদি কল আসে তো টাকা কে দেবে? আপনি? গল্পটা ঠিক বুঝতে পারছি না মিস্টার অমরিশ। ফোনটা ধরুন। মনে হচ্ছে এই ফোনটা আপনার রিসিভ করা উচিত। মনে হচ্ছে কেউ আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে। হ্যাঁ স্যার, ওই বাড়ি থেকে ফোন এসেছে, ভেরি আর্জেন্ট। 1 মিনিট আসছি। স্যার, উনি ওই দুধওয়ালা। নমস্কার সাইকেলটা ওনারই স্যার। আচ্ছা, সকালে কি হয়েছিল দাদা? স্যার, রিয়ার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তো দুধ দিতে এসেছিলাম, তখন হঠাৎ করে একটা বড় গাড়ি জোরে আসছিল, খুব স্পিডে আসছিল স্যার। আমার সাইকেলে অ্যাক্সিডেন্ট করে। গাড়ির নাম্বার দেখেছিলেন? গাড়ির নাম্বারটা দেখতে পাইনি স্যার। কোন গাড়ি ছিল, কি রং ছিল গাড়ি? কালো রঙের ছিল স্যার, এসইউভি। তারপর কি হয়েছিল? তারপর গাড়িটা সামনে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে, আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করলাম। তারপর কিছুটা ঝগড়া হয়, তারপর ধস্তাধস্তি হয়। গাড়ি থেকে আমার ধাক্কা মারে আর দুধের বালতিটা আমার পড়ে যায় স্যার। তারপর জানেন, পালিয়ে যায়। তারপর আপনি এখানে ধাক্কা লেগে আপনি পড়ে গেছিলেন? হ্যাঁ স্যার, এখানেই পড়ে গেছিলাম। আপনি কি ওদের দেখলে চিনতে পারবেন যদি আবার দেখতে পান? স্যার, ওরা তো সবাই মাস্ক পরেছিল। হ্যাঁ, সবসময় এটাই হয়। স্যার, এই দেখুন স্যার, হিয়ারিং এইড। এটা কি আপনার? না না স্যার, এটা আমার না। স্যার, ওই কিডন্যাপারের হবে, হাতাহাতি সময় পড়ে গেছে হয়তো। পুরো বিয়েটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, এতে হয়তো ফিঙ্গারপ্রিন্ট আছে। দেখো যদি কিছু পাওয়া যায়। আমি আশেপাশে ভালো করে খুঁজে দেখি। ঋষির কাজটা খুব একটা সহজ ছিল না স্যার। স্কুলের
বাচ্চাদের প্যারেন্টসরা ওকে খুব ছোট কথাতেও টার্গেট করতো। ইভেন টিচার্সরাও ঋষির রুলস অ্যান্ড রেগুলেশনস পছন্দ করতো না। কিন্তু ঋষি খুব ভালো লোক ছিল স্যার, মন থেকেও খুব ভালো মানুষ ছিল ও। কিন্তু কোনো কারণ তো নিশ্চয়ই ছিল ম্যাডাম। একজন মানুষ অকারণে নিজের প্রাণ কেন নিতে যাবে? টাকা পয়সা নিয়ে ঋষির কি কোনো প্রবলেম ছিল, যেমন ইএমআই বা লোন এরকম কিছু? না স্যার। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি এখন আসুন। অদ্ভুত ব্যাপার স্যার। সবকিছু ঠিক ছিল। আমি যখনই ওনাকে বললাম যে ওই বোমটা ফেক ছিল, তো কিরকম যেন বদলে গেলেন। আমি ওনাকে বললাম যে ওটা থ্রেটনিং ছিল। স্যার, একটা ফোন করতে পারি পেরেন্টসদের এটা ভেরিফাই করতে যে বাচ্চারা সেফলি বাড়ি পৌঁছেছে? উনি ভেতর থেকে কিরকম ভেঙে পড়লেন। ওই কলটা ট্রেস করলে কোথা থেকে এসেছিল? স্যার ওই নাম্বারটা কোনো রাজেন্দ্র অনিলের নামে ছিল, কিন্তু সে তো প্রায় 8 মাস আগে মারা গেছে। 8 মাস আগে? ওই প্রিন্সিপালের কল রেকর্ড চেক করো। গত 24 ঘন্টায় ও কোথায় কোথায় গিয়েছিল ওর লোকেশন ট্রেস করো। প্রত্যেকটা ইনফরমেশন চাই আমার, ঠিক আছে? ইয়েস স্যার। কি হলো পুরবি? অভিজিৎ কোথায়? ওর কেসের কোনো আপডেট পাইনি আমি এখনো। স্যার উনি এখনো রিয়ার কেসটা নিয়েই ব্যস্ত আছেন। রিয়ার খোঁজ পাওয়া যায়নি এখনো। জানা গেলেই রিপোর্ট আপনার টেবিলেই পেয়ে যাবেন। কোনো ব্রেক থ্রু পেলে? হ্যাঁ স্যার, ওই হিয়ারিং এইড থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওই ফিঙ্গারপ্রিন্ট আমাদের ডেটাবেসের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। কার ওটা? স্যার ছোটখাটো একজন ক্রিমিনাল, রিঙ্কু রাজা। রিঙ্কু রাজা? হ্যাঁ স্যার, ওর মোবাইল লোকেশন ট্র্যাক করছি। ওর মোবাইল অন হলেই লাইভ লোকেশন জানা যাবে। আই লাইক দিস। দুটো কেস, দেখা যাক কে প্রথমে সলভ করতে পারে। তাছাড়া দয়া, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি মিস করে গেছো। ওই স্কুল প্রিন্সিপাল ঋষি বন্দুক থেকে পেল? স্যার আপনি ওনাকে কেন বললেন না যে আপনি অলরেডি ইনফর্মারকে বলে দিয়েছেন বন্দুকের সোর্স ট্রেস করার জন্য? ছাড়ো অবনী, চলো নিজেদের কাজ করি। শিক্ষা তো আপনার থেকেই পেয়েছি স্যার। আপনি আমার মেন্টর, সবকিছু শিখিয়েছেন। যদি আপনার সিআইডি টিমে যুধিষ্ঠির আর অর্জুন থাকে তাহলে আমিও তো একলব্য। আপনার বিশ্বাস আমি ভাঙব না, আর না আপনার সঙ্গে কোনো ভুল হতে দেব আমি। আয়ুষ্মান, আমার হয়তো অনেক শত্রু আছে, কিন্তু আমার প্রাণ নিতে চায় আমাদের টিমে, আমাদের সিআইডি টিমে কেউ কখনো থাকতেই পারে না। বুঝতে পেরেছ? আপনার এই অন্ধবিশ্বাসই আপনাকে শিক্ষা দেবে স্যার। তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো? ইনফরমেশন একদম ঠিক স্যার, আর আমাকে ক্লিয়ারলি বলা হয়েছে যে কোনো সিচুয়েশনে আপনার যেন কিচ্ছু না হয়। সেই জন্য গত 2 মাস ধরে আমি আপনাকে ফলো করছি স্যার। আরে এ আপনাকে মারতে এসেছিল, কিন্তু তার আগে আপনি ওকে মেরে দিলেন। কিন্তু স্যার এবার আপনার দুটো চোখই বন্ধ হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? আপনার দুটো চোখ হচ্ছে দয়া আর অভিজিৎ, কিন্তু এবার ওরা কি? ধরুন ওদের মধ্যেই কেউ আপনাকে ঠকাচ্ছে, তখন? আয়ুষ্মান, নাম বলো, নাম বলো। অভিজিৎ। অভিজিৎ? স্যার রিঙ্কু রাজার লোকেশন এখানেই দেখাচ্ছে, 500 মিটারের মধ্যে।
এই গাড়ি স্টার্ট কর। কে ওখানে? রিয়া, না তুমি ভয় পেও না। আমি আমি সিআইডি আঙ্কেল, শোনা। যতগুলো বাজে আঙ্কেল ছিল না, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি বাড়ি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। তুমি বাড়ি যাবে তো? এসো রিয়া শোনা, এসো এসো, আমরা বাড়ি যাব। এসো এসো, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না শোনা। হ্যাঁ, সিআইডি আঙ্কেল চলে এসেছে, ডোন্ট ওয়ারি। চলো চলো, এবার বাড়ি যাব। চলো আমরা বাড়ি যাব, ঠিক আছে? এবার আমরা বাড়ি যাবো। হ্যাঁ চলো, বসো। তুমি একদম ভয় পাবে না, আমি আছি। হ্যাঁ? স্যার 20 মিনিট ধরে অভিজিৎ স্যারকে ফোনে ট্রাই করে যাচ্ছি, নট রিচেবল বলছে। শোনা, ঠিক আছো তো? ব্যাস, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে, ভয় পেও না। সিআইডি আঙ্কেল আছে। প্রিন্সিপালের ফোন ট্র্যাক করে কিছু পাওয়া গেছে। কি? স্যার, এই বসন্ত স্ট্রিটের এই কফি শপ থেকে, সিসিটিভি থেকে কি? এই ফুটেজের ছবিগুলো পাওয়া গেছে। প্রিন্সিপাল 3 দিনে 3 বার এই লোকটার সাথে এই কফি শপে দেখা করেছে, আর প্রত্যেকবার এমনটা মনে হচ্ছিল যেন ওনার থেকে ও কিছু চাইছিল বা রাজি করাচ্ছিল। আর স্যার, কাল রাতে পরিস্থিতি আরো জটিল হয়। এই দেখুন স্যার, এই তো রাজদীপ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এখন এটা জানতে হবে যে এই দুজনের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল ওটা কি নিয়ে হয়েছিল। স্যার, আপনার ইনফর্মার কাজে লেগে গেছে। ও ইনফরমেশন দিয়েছে যে প্রিন্সিপালকে যে গান দিয়েছিল তার নাম রানী। রানী? পুরবি, এই রানীকে ট্র্যাক করো, আর আমি ততক্ষণে অভিজিতের খোঁজ করছি। আর অবনী বলছিলাম যে অভিজিৎ ঠিকই আছে, ও স্কুলের বাচ্চা নয়, ও একজন সিআইডি অফিসার, নিজের খেয়াল নিজেই রাখতে পারে। আর তুমি এই গান ডিলার রানীর উপরে ফোকাস করো, আর এই রাজদীপের বিষয়টা আমি দেখছি।
চল পেছনে পেছনে, কেউ নিজের জায়গা থেকে সরবি না, চল। হ্যান্ডস আপ। এই বন্দুকটা, এই লোকটাকে বন্দুক তুমি বিক্রি করেছিলে তো? পেমেন্ট কি করে করেছিল? হ্যাঁ, ক্যাশ নাকি? ক্যাশ ক্যাশ দিয়েছিল। আর আর হ্যাঁ, ওনার সঙ্গে একটা লোকও ছিল, সেও বন্দুক নিয়েছিল। এই লোকটার সাথে আরো একজন এসেছিল। হ্যাঁ। নাম কি ছিল ওর? নাম নাম কি করে মনে থাকবে? নাম মনে নেই ঠিক আছে, মুখটা তো মনে আছে। ভূমি, একে এত সুন্দর করে আদর যত্ন করো যে ওর সবকিছু মনে পড়ে যায়। আর বিউরোতে নিয়ে এসো, স্কেচ বানাতে হবে। চলো চলো। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। ওর টাকার খুব দরকার ছিল, ও সম্পূর্ণরূপে ধার দেনায় জর্জরিত ছিল, পাগলের মতন হয়ে গিয়েছিল। আর যখনই ওর সঙ্গে দেখা হতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতো ধার নেওয়ার জন্য। আমি ওকে কি করে সাহায্য করতাম? আমার নিজের কাছেই কোনো টাকা পয়সা ছিল না। এত বছর ধরে আমি অসুস্থ, এই অসুস্থতার জন্য আমি একেবারে শেষ হয়ে গেছি। কিন্তু ঋষির কেন এত টাকার প্রয়োজন ছিল? ঋষির লাইফস্টাইল ভীষণই ল্যাভিশ ছিল, যেখানে সেখানে টাকা ওড়াতো, রাজার মতন থাকতো। সেই লাইফস্টাইল মেনটেন করার জন্য ও অনেক লোকের কাছে ধার করেছিল, আর টাকা ফেরত দিতে না পারায় হুমকি শুনতে হতো। কে দিচ্ছিল এই হুমকি? লোন শার্ক। তো ঋষি আপনাকে বলেছিল এই হুমকির ব্যাপারে? স্যার, ওরা ঋষিকে বলেছিল যে ওদের টাকা ফেরত দিতে না পারলে ওরা ওর স্টুডেন্টদের মেরে ফেলবে। আর ঋষি ওর স্টুডেন্টদের খুব ভালোবাসতো, আর সেই জন্যই হয়তো উনি আত্মহত্যা করলেন। হ্যাঁ পূর্বী। স্যার, অভিজিৎ স্যারের ফোন পাওয়া গেছে, একদম ভেঙে গেছে। অভিজিৎ আর রিয়ার ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, এখানে একটা রক্তের ট্রেল দেখতে পাচ্ছি, যেটা সামনে গিয়ে টায়ারের মার্কের সঙ্গে মিশে গিয়েছে। মনে হচ্ছে অভিজিৎ স্যার গাড়ি নিয়ে এখান থেকে চলে গেছেন। ট্র্যাক করো আর ট্রাফিক পুলিশকে অ্যালার্ট করো। স্যার, আশা করি তোমাকে যে অর্ডার আমি দিয়েছিলাম তুমি সেটা ফলো করছো, ইগনোর করছো না। না স্যার, আমি আপনার অর্ডার ইগনোর করছি না, কিন্তু আমার মন বলছে যে অভিজিৎ কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি তো শুনেছি ইনস্টিংক্টে ভরসা করো না, আর এখন নিজেই অনুমানের কথা বলছো যে অভিজিৎ বিপদগ্রস্ত। স্যার, রানী, ডেসক্রাইব করো ওই লোকটাকে যে প্রিন্সিপাল ঋষির সাথে এসেছিল। তোমার কি মজা মনে হচ্ছে এসব? মজাই তো হচ্ছে। আরে তোমরা সবাই আমাকে দিয়ে ওই লোকটার ছবি বানাতে চাও, তাই না? যে আমার থেকে বন্দুক নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন এটা বলিস না যে ওর মুখটা তোর মনে নেই। এই সামান্য ব্যাপারের জন্য আমাকে কেন বিরক্ত করছো? কোনো মানেই হয় না। তার মানে? মানে হলো যে তোমরা সবাই যেই লোকটার আমাকে দিয়ে ছবি বানাবে তার ছবিটা আগে থেকে এখানে রয়েছে। দেখো, এই যে ও এই তো এখানে। কি ইচ্ছে করে। এই লোকটা ছিল ঋষির সঙ্গে? স্যার, আমার যা দৃষ্টি না, কখনো ভুল হয় না। এটাই সেই লোক। আর এদের দুজনের হাবভাব কেমন ছিল? হাবভাব দেখে তো মনে হচ্ছিল যে ওরা দুজনে খুব ভালো বন্ধু। এই প্রিন্সিপাল ঋষি আর এই অমরিশ, এরা দুজনে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ভালো বন্ধু। ওই তোমাদের ভাষায় কি যেন বলে না, বিএফ। আরে আমি তো এসব বুঝি না, কিন্তু বন্ধু মানে বন্ধু। হ্যাঁ, তার মানে এই দুটো কেস একদম কানেক্টেড। 6 মাস আগে অভিজিতের মেয়ে শ্রেয়া মিসিং হয়েছিল, আর তার জন্য ও আপনাকে দায়ী করেছিল। তাই হতে পারে যে আজও ওর মনে আপনাকে নিয়ে সংশয় রয়েছে, ঘৃণা রয়েছে। বা দয়া, দয়ার শ্রেয়াকেও নিশ্চয়ই মনে আছে আপনার। দয়ার ভালোবাসা, ওদের প্রেম। ওই শ্রেয়ার মেয়েও কিডন্যাপ হয়েছিল।
বারবোজার লোকেরাই কিডন্যাপ করেছিল, যে কারণে ওই মেয়েটাকে বাধ্য হয়ে বারবোজার জন্য কাজ করতে হয়। তাই হতে পারে যে দয়া প্রতিশোধ নিচ্ছে। না, আর ও হয়তো একদম পাল্টে গেছে। না, দয়া এ কাজ করতে পারে না। কারণ দয়াকে আপনি কথা দিয়েছিলেন স্যার যে ওর অফিসার শ্রেয়ার মেয়ে অবশ্যই ফিরে আসবে, কিন্তু আজ অবধি সেটা হয়নি। আর পঙ্কজ পুরবি, শুধুমাত্র টাকার অভাবে মানুষ কি না করতে পারে স্যার। বা ডক্টর সালুনকে, অবনী, সচিন, স্যার পরিস্থিতির কোনো পরিচয় হয় না স্যার। আয়ুষ্মান, সিআইডি শুধুমাত্র আমার টিমই নয়, বলতে পারো আমার পরিবার। আর আমার পরিবারের কেউই আমাকে ঠকাতে পারে না। স্যার এই ফোর্সে এসে আমি একটাই জিনিস শিখেছি, যে মানুষের সম্পর্ক যে কোনো সময় বদলে যেতে পারে। আর আপনিও তো নিজের ছেলেকে নিজের হাতেই মেরেছিলেন। হ্যাঁ স্যার, ঋষি আর আমি বন্ধু ছিলাম। ঋষি রাজদীপকে চিনত, ঋষি রাজদীপও দুজনে খুব ভালো বন্ধু ছিল। ইভেন রাজদীপ ঋষির ওপর এতটাই বিশ্বাস করতো যে যখনও অসুস্থ হয়ে গিয়েছিল তখনও পুরো পাওয়ার অফ অ্যাটর্নি ওর নামেই করে দিয়েছিল। প্রথম দিকে তো ছোটখাটো চুরি দিয়ে শুরু হয়, তারপর আমি ওর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে থাকি। লোভ বাড়তে থাকলো, আমি ওর সব কিছু কেড়ে নিই। তুমি ওর সর্বনাশ করে দিয়েছো। তাহলে রাজদীপকে অসুস্থতা নয়, তোমরা দুজনে মিলে ওকে বরবাদ করেছো। কত টাকা? 80 কোটি। কিন্তু যখনই রাজদীপ ওই টাকার ব্যাপারে জানতে পারলো তখনও আমাকে হুমকি দিতে শুরু করলো। বলল যদি টাকা না দাও তাহলে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো, জেল হবে তখন তোমার। ফেরত দেওয়ার জন্য তোমার কাছে কোনো টাকা ছিল না, সব খরচা করে দিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার, যদি আমি আমার সবকিছু বিক্রি করে দিই তারপরেও ওর টাকা আমি শোধ করতে পারতাম না। ও আমাকে হুমকি দিতে শুরু করলো, আর তারপর জানেন ও আমাকে মারার জন্য গুন্ডাও পাঠাতে শুরু করলো। আমার ফ্যামিলিকে টার্গেট করতে শুরু করলো স্যার। আমার দাদা বৌদিকে পর্যন্ত মেরে ফেললো। স্যার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্যই আমি ওই গান ডিলার রানীর কাছে গিয়েছিলাম গান কেনার জন্য। স্যার এটা শুধুমাত্র আমার সেলফ ডিফেন্সের জন্য, দ্যাটস অল স্যার। স্যার রাজদীপ পালিয়ে গেছে, ওর বাড়িটাও খালি। হ্যালো, কি? আঙ্কেল তুমি বলেছিলে তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে। আঙ্কেল ওঠো না। বাবু ভয় পাবেননি, আমাকে ভয় পাবেননি। আপনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ছিলেন থেকে আমি তুলে নিয়ে এসেছি। আমি আসি। আঙ্কেল এই লোকটা আমাদের বাঁচিয়েছে, খাবারও দিয়েছে। হ্যাঁ বাবু। থ্যাংক ইউ, সাহায্য করার জন্য ধন্যবাদ। বাচ্চাটাকে দেখো। লুকোতে হবে, এরা এদিকেই আসছে। বাবু আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো সোনা চলো। বাবু এই অবস্থায় যাবেননি, আমি ওদেরকে দেখে নিছি। ওরা খুব সাংঘাতিক, ওদের কাছে বন্দুক আছে। বাবু আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য বাবু। হ্যাঁ আমি আসি, আমি আসি। সাবধানে, আপনারা চিন্তা করবেন না। তুমি এদিকে এসো। মদে আমার জীবনের সব লিয়ে নিল বাবারে, কি কুমার। ওরা দুজন কি তোর বাড়িতে? কি যে ওরা দুজনে এই বাড়িতেই রয়েছে। কি বলতেছেন দাদা, বুঝতে পারতেছি না। ওই বাচ্চা মেয়েটা আর পুলিশটার কথা বলছি। সমস্ত বস্তির লোক দেখেছে তুই ওদের বাঁচিয়েছিস। পুরো গ্রাম আমরা ঘুরে দেখেছি, শুধু তোর বাড়িটাই বাকি। হালকা নিচ্ছিস নাকি রে? হ্যাঁ ওদের কাছে যাওয়ার আগে না আমার সাথে লড়তে হবে, বুঝছস?
পেলি নাকি? না। ঠিক আছে, ওদিকে দেখ, তুই এদিকে দেখ। আচ্ছা, তুই এখানে লুকিয়ে? হুম হুম এসো রিয়া, এসো মা, এসো, এসো শোনা, এসো, এসো রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, এক মিনিট এখানে থাকো, নড়বে না। এই বাচ্চাটা কোথায় বল? কিরে চল চল, গুলি করে দেবো কিন্তু একে। না না, যা, আরে যা। ছাড়ো, এই চুপ, ছাড়ো। এই না, বেশি চালাকি দেখাবি না। আঙ্কেল বাঁচাও। বন্দুক নিচে কর, নইলে গুলি করে দেবো। এই, বন্দুক নিচে, ঠিক আছে। পা দিয়ে এগিয়ে দে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, ঠিক আছে। তুমি এখানে হিরো হওয়ার শখ এখনো তোমার গেল না? আরে কি করব ভাই, তুমি তো সবসময় দেরি করে আসো। চলো চলো চলো। বাইরে বেরো। আমাকে কেন ধরছেন? ধরার হলে আপনারা গিয়ে রাজদীপকে ধরুন, যে খুন করেছে। চিন্তা করো না, তাকেও ধরা হয়েছে। খুনও করেনি। প্রথম থেকেই মনে হচ্ছিল যে কেসটা ভুল পথে এগোচ্ছে। অভিজিৎ ওই গুন্ডাদের মধ্যে একজনকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, পেয়ে গেছি স্যার, দুজনকেই পেয়ে গেছি। ঠিক আছে স্যার, দুজনের কেউই বাঁচবে না। সে ওই গুন্ডাকে রিয়াকে মারতে বলেছে। এখন ভাবার বিষয় এটা যে কে ওই বাচ্চাটাকে মারতে বলেছে যাকে টাকার জন্য কিডন্যাপ করা হয়েছে। হয়তো রিয়া এমন কিছু দেখে ফেলেছিল যা ওর দেখা উচিত ছিল না। আর এই প্রশ্নটা অভিজিতের মনে জেগেছে, তাই ও রিয়াকে জিজ্ঞাসা করে। আমি জানি যে তুমি খুব সাহসী মেয়ে। আচ্ছা, যখন তোমার বাবা মায়ের সঙ্গে এরকম হলো, তো তার আগে তুমি কিছু কি দেখেছিলে শোনা? আমি একজন খারাপ আঙ্কেলকে দেখেছিলাম। ওই আঙ্কেলটার মাস্ক খুলে গিয়েছিল। উনি উনি আমার আঙ্কেল ছিল। উনি আমার মা বাবাকে মেরে ফেলেছিল। তুই নিজের স্বার্থের জন্য নিজের দাদা বৌদিকে মেরেছিস।
রাজদীপ তোর ওপর সবসময় চাপ সৃষ্টি করছিল। তুই প্ল্যান করেছিলি, তুই ভেবেছিলি তুই যদি তোর দাদা সুরেশকে মেরে দিস তাহলে রিয়া ওর পুরো সম্পত্তি তুই পেয়ে যাবি, আর ওই ট্রাস্টের কন্ট্রোলটাও। কিরে, কিডন্যাপিং এর ড্রামা করার জন্য তুমি গুন্ডা পাঠিয়েছিলে। কিন্তু ভুল করে রিয়া তোমার মুখটা দেখে ফেলেছে, তাই ওর মুখটা সারা জীবনের জন্য বন্ধ করতে চেয়েছিলে। এটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার মুখটা দেখে ফেলেছিল। কিছুক্ষণ বাদে তোর এই সুন্দর মুখটা আর কেউ দেখতেও পাবে না, যখন জেলের মধ্যে বসে ঘানি টানবি তুই। চল। আমি আমার দায়িত্ব পালন করেছি আয়ুষ্মান। রাইট স্যার। দায়িত্ব হোক বা বাধ্যতা, আর বাধ্যতাই মানুষকে অনেক কিছু করায় স্যার, অনেক কিছু। আমি সন্দেহ সবাইকে করছি স্যার, প্রত্যেকটা সিআইডি অফিসারকে, কিন্তু টার্গেট শুধু একজন, আপনি। আর আপনার টিম টাইম বমের মতন, তারা কখন ফাটবে, কোথায় ফাটবে, তা শুধু সময়ের অপেক্ষা। এসব তুমি কেন করছো আয়ুষ্মান? তুমি আমার নজরে, সারা পৃথিবীর নজরে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছো? স্যার, আপনি আমার কাছে, আমাদের সবার কাছে, গোটা সিআইডি টিমের কাছে একজন হিরো, আর আমি সেটাই করছি যেটা আপনি কোনোদিন করতে পারতেন না। নিজের টিমকে সন্দেহ, নিজের পরিবারকে সন্দেহ। আর যদি আপনাকে বাঁচানোর জন্য আমাকে ভিলেন হতে হয়, তাহলে ভিলেন হতেও আমি রাজি আছি স্যার। স্যার, এই কেসটা একেবারেই সহজ নয়, কারণ এতে সিআইডির লোকেরা ইনভলভ রয়েছে, আর বারবোজা ইন্ডিয়া এসে গেছে, তাই আপনার সাহায্য চাই স্যার। স্যার, আপনাকে আমার পাশে থাকতেই হবে।